একজন মানুষ যখন তার জীবদ্দশায় জীবনে কাজকর্ম করেন, তিনি যা করতে চাইছেন সেটা হয়তো তার সময়ে সব মানুষকে অতটা বুঝিয়ে না উঠতে পারে। আমরা এমনকি তিনি নিজেও জানেন না তার কাজ ভাবিকালে কি ধরনের প্রভাব ফেলবে, কিভাবে মানুষ সেই কাজকে স্মরণ করবে, ভবিষ্যতের অনেক সমস্যায় তার এই কাজ যেটা হয়তো তিনি নিজেও ভাবেননি সেটাকে হয়তো মানুষ একটা বিরাট সমাধান আকারে, দিশা আকারে গ্রহণ করবে। মৌলানা ভাসানীর জীবনের মধ্যে তার কাজ, তার সমস্ত সংগ্রাম আমাদের সামনে কেবল বাংলাদেশে নয়, দুনিয়াব্যাপী নানাভাবে আলোচিত, পর্যালোচিত হবে বলে আমি গভীরভাবে মনে করি। আমি তিনটি বিষয় মৌলানা ভাসানী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে, আপনারা সবাই জানবেন মৌলানা ভাসানী তার সংগ্রামী জীবন বিরাট। মানে যদি ধরা যায় যে 1909 সালের দিকে তিনি দেওবন্দে যখন লেখাপড়া করছেন, তখন থেকে শুরু করে আমরা যদি 1976 সালে এই 17 নভেম্বর তার মৃত্যু পর্যন্ত দেখি, 65 বছরের বেশি সময় যিনি সংগ্রাম করেছেন। এবং সেই সংগ্রামের ইতিহাসে এই জনপদে এমন কোন সংগ্রাম হয়নি, জনগণের সংগ্রাম হয়নি, যেটার সাথে মৌলানা নিজেকে যুক্ত করেন নাই। দেওবন্দের যে সাম্রাজ্যবাদ বিরোধিতা, এই পুরো দেশ যারা ঔপনিবেশিক শক্তি, ব্রিটিশ শক্তি কর্তৃক দখলীকৃত ছিল, সেই দখলীকৃত ভূমির বিরুদ্ধে আজাদির যে লড়াই, স্বাধীনতার যে সংগ্রাম দেওবন্দের আলেমদের ছিল, মৌলানা ভাসানী সেই সংগ্রামকে ধারণ করেছে। মৌলানা ভাসানী কিছুটা বিস্ময়কর মনে হবে যে উনি ফিরে এসে এই দেশে অনুশীলন জীবন করেন যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, সেই আন্দোলনের একটা ধর্মীয় সাম্প্রদায়িক মাত্রা ছিল, সমস্যা ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু সেই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে, নানা ধরনের অত্যাচারের বিরুদ্ধে, কৃষক, শ্রমিক, গরিব মানুষের পক্ষে তিনি সেই সশস্ত্র লড়াই করেছেন। তিনি কংগ্রেসের সাথে যুক্ত হয়েছেন। চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে তিনি কংগ্রেসের যে লড়াই, হিন্দু মুসলমান ঐক্যের মাধ্যমে স্বাধীনতার লড়াই, সেটার সাথে স্বরাজ প্রতিষ্ঠার লড়াইয়ের সাথে যুক্ত হয়েছে। আবার কংগ্রেস যখন সীমাবদ্ধ হয়ে পড়ছে, কংগ্রেস নেতৃত্ব যখন হিন্দুত্ববাদী স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, মুসলিম জনগোষ্ঠী যখন কংগ্রেসের কাঠামোর মধ্যে নিজেদের স্বার্থ খুঁজে পাচ্ছে না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম যখন সংকীর্ণ হয়ে পড়ছে, মুসলিম লীগ গড়ে উঠছে। মৌলানা ভাসানী বাংলা এবং আসামের গরিব মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য মুসলিম লীগের দাবি। মৌলানা ভাসানীর নেতৃত্বে আসামের মুসলিম লীগ ভারতবর্ষের অন্যান্য জায়গায় মুসলিম লীগের চাইতে ভিন্ন চরিত্র লাভ করেছে। সেই মুসলিম লীগ ক্ষমতায় গিয়ে তিনি আসামে মুসলিম লীগকে ক্ষমতায় দিয়েছিলেন। তিনি মুসলিম লীগ যখন পাকিস্তান, ভারত এবং পাকিস্তান দুই দেশ হয়েছে, মুসলিম লীগ পাকিস্তানের ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় আসা মুসলিম লীগ যখন আর জনগণের স্বার্থ দেখে না, আপনারা সবাই জানেন 48 সালে কয়েক মাসের জন্য তিনি এমপি হয়েছিলেন। সেই বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন। ইব্রাহিম খাঁ সে আসনে পদত্যাগ করার কারণে সে আসনটি শূন্য হয়েছিল, তাকে নির্বাচিত করে নিয়ে আসা হয়েছে। কয়েকদিন পার্লামেন্টে তিনি যে ঝড় তুলেছেন, বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের স্বার্থের জন্য বাজেট অধিবেশনে তিনি যে বক্তব্য দিয়েছেন, এমনকি সরকারি দল নিজেরাই বিব্রত বোধ করে। তিনি সরকারি দলের সদস্য, কিন্তু সরকারি দলের ভূমিকা নিয়ে যেভাবে তিনি তাদেরকে জবাবদিহিতার আওতায় আনছেন, গরিব মানুষের পক্ষে কথা বলছেন, সরকারি দল এমন অস্বস্তিতে পড়েছে যে মৌলানা ভাসানীকে পার্লামেন্ট থেকে বের করার জন্য উঠে পড়ে লাগলো এবং ওই নির্বাচন বৈধ হয়েছে কিনা সেই প্রশ্নগুলো তারা সেই নির্বাচন স্থগিত করে দিল। মৌলানা ভাসানীকে আঁচ করে তার আগেই পদত্যাগ করে সংগ্রামে নেমেছেন।
ফলে মুসলিম লীগও তাকে ছাড়তে হয়েছে এবং তিনি পরের বছরেই আওয়ামী মুসলিম লীগ গঠন করেছেন, তার সভাপতির দায়িত্ব নিয়েছেন। শামসুল হক সাহেব সাধারণ সম্পাদক হয়েছিলেন। আওয়ামী মুসলিম লীগকে 54 সালে যুক্তফ্রন্টের নেতৃত্বকারী সংগঠন হিসাবে মৌলানা ভাসানী ইলেকশন জিতিয়ে ক্ষমতায় নিয়ে গেছেন। আতাউর রহমান খান পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, হোসেন শেখ সারওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু এই যে আওয়ামী লীগ 55 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে তিনি আওয়ামী লীগ বানিয়েছেন। 57 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, পূর্ব পাকিস্তানে এবং পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে আওয়ামী লীগের ঘোষিত নীতি অনুযায়ী সাম্রাজ্যবাদ বিরোধিতার নীতি গ্রহণ করা ছিল তার সরকারের দায়িত্ব। সেই নীতি লঙ্ঘন করে যখন সারওয়ার্দী সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সিয়াটল চুক্তি করছেন, মৌলানা ভাসানী সেই চুক্তির বিরুদ্ধে দাঁড়ালেন। সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। দেশকে গোলামীর চুক্তিতে তিনি নিতে দিতেন না। তিনি আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ডাকলেন, রাজধানী সম্মেলন দেখে সেই বিষয়ে মীমাংসা হওয়ার কথা ছিল, মীমাংসা হয়নি। মৌলানা ভাসানী আওয়ামী লীগ পরিত্যাগ করলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করলেন। এই ন্যাশনাল আওয়ামী পার্টি সারা বাংলাদেশে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক কিভাবে সংগঠিত করেছে এই ইতিহাস সবার জানা আছে। এই দেশের জনপদে কৃষকের ঘরে রাজনীতি যদি কেউ নিয়ে যেতে থাকে, মৌলানা ভাসানী সেটা নিয়ে গেছেন এবং সেই তাদেরকে জাগিয়ে তুলেছেন। ইতিহাস ঠিক মতো বলতে হবে, 1970 সালের ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের কোন শ্রমিক এবং কৃষক সংগঠন ছিল না। কৃষক এবং শ্রমিকদের নেতা যদি কেউ থাকে, এই দেশে মৌলানা ভাসানী ছিলেন। কিন্তু ন্যাটো মৌলানা ভাসানী যেখানে যেতে চেয়েছিল সেইখানে যেতে পারেনি। তিনি বামপন্থীদের উপর ভরসা করেছিলেন। বামপন্থীরা নানান দলে বিভক্ত হয়ে 1971 সালের স্বাধীনতা সংগ্রামের যে 1 নম্বর জরুরি কাজ, সেই জরুরি কাজকে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারেননি। তারা স্বাধীনতার ভিত্তি নির্মাণ করেছেন, কিন্তু মুখ্য সংগ্রাম চিহ্নিত করা, ঐক্যবদ্ধভাবে সেটাকে নিয়ে যাওয়া, সত্তরের নির্বাচনে অংশ নেওয়া, অনেকগুলো কাজে তারা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। আপনারা সবাই জানেন, এখানে বলা হয়েছে 1969 সালে এই যে গণ অভ্যুত্থান 68 শেষের দিকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা চলছে, শেখ মুজিবুর রহমান তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিক আতাউর সামাদকে ডেকে বললেন যে এরা আমাকে শাস্তি দিয়ে দেবে, আইন আদালতের মধ্য দিয়ে আমরা কিছুই পাবো না। মৌলানা সাহেবকে গিয়ে বলেন আমার জন্য আন্দোলন করতে, মুক্তির জন্য আন্দোলন করতে। ওনাকে এই কথা বলেন, এই দেশে রাজনীতি করতে হলে ওনাকে যেমন আমার দরকার, আমাকেও ওনার দরকার। মৌলানা ভাসানী এই কথা শুনে সংগ্রাম শুরু করেছিলেন। তিনিও বুঝেছিলেন এই দেশের স্বাধীনতার সংগ্রাম যদি বাস্তবায়িত করতে হয়, জনমানুষের মধ্যে ঐক্যের দরকার এবং আওয়ামী লীগ সহ সমস্ত শক্তিকে সেই সময় ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় আনতে হবে। তিনি যে ঘেরাও আন্দোলন শুরু করেছিলেন, সেটাই 69 গণঅভ্যুত্থানের মূল জ্বালানি ছিল। তিনি গ্রাম থেকে আন্দোলন শুরু করেছেন। হরতাল ছিল একটা নতুন ঘটনা সেই সময় সংগ্রামের জন্য, এবং আজকে পর্যন্ত মানুষ ইতিহাস যদি এই দেশে ঠিক মতো আলোচনা করে, হরতাল করা সম্ভব। গ্রামে গ্রামে মৌলানা ভাসানী একমাত্র নেতা যিনি এটা দেখে দিয়েছেন। সেই আন্দোলনের অভ্যুত্থান দিয়েছিল। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী টাঙ্গাইলে গিয়ে তার বাড়িটা পুড়িয়ে দিয়েছে। তিনি অন্য যেখানে আসছেন সেই বাড়িটাও পুড়িয়ে দিয়েছে। মৌলানা ভাসানী দেশটা করতে বাধ্য হয়েছেন। ভারতে গিয়ে তিনি ভিড়েছিলেন, তিনি বাংলাদেশের মুক্তির জন্য নতুন করে সংগঠিত করবেন। কিন্তু আপনারা এটাও সবাই জানেন, ইতিহাস করলে আমরা এটাও জানি ভারতে কিভাবে এটা অন্তরীণ করে রাখা হয়েছে। মৌলানা ভাসানী যে আওয়ামী লীগের সাথে মিলে বাংলার স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছেন, মুজিবনগর সরকারের উপদেষ্টা হিসেবে 72 সাল থেকে আওয়ামী লীগের কাছ থেকে যে শাসন এই দেশের মানুষ প্রত্যাশা করেছিল, সেই সংবিধান তারা প্রণয়ন করে 1970 সালে যে পার্লামেন্ট নির্বাচিত ছিল পাকিস্তানি সংবিধান নির্বাচনের জন্য, তারা করতে পারে না। কারণ মাঝখানে একটা 1971 সাল ঘটেছে, একটা মুক্তিযুদ্ধ ঘটেছে, লক্ষ মানুষ জীবন দিয়েছেন এবং
সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই জনপদের মানুষের রাজনৈতিক চৈতন্য ব্যাপকভাবে বদলে গেছে। ওই মুক্তিযুদ্ধে সমস্ত দল অংশ নিয়েছে, জামাত কিংবা মুসলিম লীগের মতো কতিপয় অংশ যারা রাজনৈতিকভাবে পাকিস্তানকে সমর্থন করেছে, কিংবা জামাতের মতো কতিপয় দল যারা সশস্ত্রভাবে পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যায় সাহায্য করেছে, তাদেরকে বাদ দিলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই দেশের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছেন। কিন্তু ৭০ সালের নির্বাচনে সবাই অংশ নেন নাই। সেটা রাজনৈতিক কৌশলের ব্যাপার ছিল, কেউ অংশ নেওয়া কেউ না নেওয়া, কারো অংশ না নেওয়া ভুল হতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধ হচ্ছে অস্তিত্বের লড়াই, মর্যাদার লড়াই, স্বাধীনতার লড়াই। সেই লড়াইয়ে সবাই অংশ নিয়েছে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের যে প্রতিষ্ঠা ঘটেছে ৭২ সালে দরকার ছিল নতুন জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন, তার মধ্য দিয়ে গণপরিষদ গঠন এবং সংবিধান প্রণয়ন। মৌলানা ভাসানী সেই দাবি করেছিলেন, কিন্তু সেই দাবি অগ্রাহ্য করা হয়েছে। আজ ফলাফল আমরা পাই, ৫০ বছর পরে আমরা দেখি সাংবিধানিক ভাবে আমাদের দেশে একটা এমন ক্ষমতা তৈরি করা হয়েছে যে ক্ষমতায় যিনি প্রধানমন্ত্রী হন না কেন সমস্ত ক্ষমতা তার কেন, সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করে জনমানুষকে, দেশের সমস্ত অঞ্চলকে ক্ষমতাহীন করে ফেলা হয়েছে। আমি কথা বাড়াবো না। ৭২ সাল থেকে যে শাসন জারি হয়েছে সেখানে যখন অত্যাচার হয়েছে, যখন বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, মৌলানা ভাসানী তার প্রতিবাদ করেছেন। নকশালীদেরকে যখন গুলি করা হয়েছে, মৌলানা ভাসানী বলেছেন নকশাল কারো গায়ে লেখা থাকে না, দেশে আইন আছে, আদালত আছে, বিচার করতে হবে, বিচার ছাড়া কাউকে হত্যা করা যাবে না। যখন মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে, মৌলানা ভাসানী ভূগা মিছিল করেছেন। মৌলানা ভাসানী ৭৬ সালে আরেকটা লং মার্চ করেছেন, যখন এই নতুন স্বাধীন দেশের উপরে ভারত যারা মুক্তিযুদ্ধে আমাদের সহায়তা করছে, তারাই এবার আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ আমাদের অর্থনীতি, আমাদের পানি, সমস্ত কিছুর উপরে হামলে করেছে, আমাদের পানি একটা সময় প্রত্যাহার করেছে। মৌলানা ভাসানী তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাহলে কি দাঁড়ালো? একটা মানুষ ১৯০৯ সাল থেকে সেই দেওবন্দের সাম্রাজ্যবাদ বিরোধিতা থেকে শুরু করে আরেকটা লং মার্চ পর্যন্ত ৬৫ বছরে বহু দল, বহু ধরনের সংগ্রামে সংযুক্ত হয়েছেন, নিয়েছেন তার সবচেয়ে ভালো দিকগুলো এবং নিজের মধ্যে এমন ভাবে তাকে আত্মীকৃত করেছেন। মৌলানা ভাসানীর রাজনীতি, তার সংগ্রাম এই দেশে ভবিষ্যতের দিশা, আদর্শ সবকিছু আমাদের সামনে হাজির করতে পারে। দ্বিতীয় কথা বলবো, একটা মানুষ ইতিমধ্যে বলে ফেলেছি, মুসলিম লীগ যখন আসামে তিনি সভাপতি, তখন মুসলিম লীগ আসামে ক্ষমতায় আছে। ডক্টর সাদুল্লাহ মুখ্যমন্ত্রী, মৌলানা ভাসানী কিন্তু নিজে মন্ত্রী হন নাই। পার্লামেন্টে সেই যে অল্পকাল তিনি ছিলেন আসাম প্রাদেশিক সভায়, সেইখানেও তার দল তাকে হজম করতে পারছে না, তার বক্তব্যে তারা আশ্বস্তি বোধ করেন। আমার ৪৮ সালে যে কয়েক মাসের জন্য তিনি সদস্য ছিলেন, সেখানেও তার দল তাকে হজম করতে পারে না। ৫৪ সালে যুক্তফ্রন্ট যখন ক্ষমতা, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তিনি তার সভাপতি, তিনি কিন্তু মন্ত্রী হন নাই। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলানা ভাসানী মনে করতেন নিজের দল ক্ষমতায় গেলেও ক্ষমতায় গিয়ে কি জনগণের স্বার্থ রক্ষা করবে? সেই জনগণের স্বার্থ যদি নিজের দল না করে, তাহলে জনতার স্বার্থ কে দেখবে? দল এবং সরকারের যে আলাদা ভূমিকা, এই ভূমিকার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সরকার ক্ষমতায় গিয়ে আপোষ করতে পারে, কিন্তু দল সবসময় জনগণের পক্ষে সরকারের কাছ থেকে জনতার স্বার্থ আদায় করবে। মৌলানা ভাসানী সেই কর্তব্য গ্রহণ করতে হবে। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা একটা কাঠামোগত দিক আছে, সারা দুনিয়া ব্যাপী গণতন্ত্র আজকে হুমকির মুখে। গণতন্ত্র কি টিকবে? গণতন্ত্র কি মানুষের অধিকার রক্ষা করতে পারবে? শাসন ব্যবস্থা হিসেবে তার কাঠামো কি ভবিষ্যতের জনগণের স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান হিসেবে টিকতে পারবে কিনা? মৌলানা ভাসানী সংগ্রামের মধ্যে দিয়ে দেখে গেছেন গণতান্ত্রিক ব্যবস্থার দুর্বলতা কি, আর সেই ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে সরকার এবং দল আলাদা রাখতে হয় এবং সরকারকে প্রতি মুহূর্তে জবাবদিহিতার আওতায় রাখতে হয়। সেই আওতায় রাখার মধ্য দিয়ে নিজের উদ্যোগতা দিয়ে, নিজের সংগ্রাম দিয়ে তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন উপাদান যুক্ত করেছেন। বাংলাদেশে সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে, সারা দুনিয়াও আজকে সেই দিশা সামনের দিনে আসতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে। ওই যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন, তাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না রিপাবলিকান পার্টি।
সুতরাং গণতন্ত্র কিন্তু নানান বিপজ্জনক পাকের মধ্যে রয়েছে। সারা দুনিয়ায় নতুন করে আলোচনা করবে। মৌলানা ভাসানী আন্তর্জাতিক নেতা ছিল। আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার যতগুলো সম্মেলন হয়েছে, এটা কথার কথা নয়, সেইখানে তাকে আন্তর্জাতিক নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং সারা দুনিয়ার মানুষের সংগ্রামের মুক্তির জন্য লড়াই করেছেন। তৃতীয় সংক্ষিপ্ত কথা বলবো, মৌলানা ভাসানী এই জনপদের প্রথম রাজনৈতিক নেতা যিনি এই মানুষ কেন্দ্রিক সভ্যতাকে স্বীকার করেন না। এই সভ্যতার মানুষই চেহারা, মানুষই সবকিছু, মানুষের সাথে গাছ কাটো, মানুষের সাথে অন্য পশু পাখি বন মালার উজাড় করে দাও, ধ্বংস করো, তাই কিন্তু চলছে। এই সভ্যতার ইতিহাস মানুষই কেন্দ্রিক সভ্যতার ইতিহাস। মৌলানা ভাসানী বলেছেন নদীকে বাদ দেওয়া, এমনকি ভারত আর বাংলাদেশের জনগণ যদি মিলিতভাবে উঠতো সেটাও দেওয়া ঠিক নয়, সেটাও দেওয়ার অধিকার রাখে না। এবং নদীর উপর কেবল মানুষের অধিকার নাই, পশু পাখি সাপ ব্যাঙ সমস্ত প্রাণের অধিকার আছে। এই পৃথিবীতে সমস্ত প্রাণ টিকে থাকলে মানুষও টিকে থাকবে। এই যে আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে প্রকৃতির চরিত্র, বাস্তু সংস্থান, এই বাস্তু সংস্থান ছাড়া পৃথিবীতে টিকবে না। জলবায়ু পরিবর্তন যে পৃথিবী ধ্বংসের মুখে দিচ্ছে, বাংলাদেশ যে 1/3 ডুবে যাবে, এই পুরো পরিস্থিতির বিরুদ্ধে মৌলানা ভাসানী সেই 70-এর দশকে, তারও বহু আগে, তার যে পালনবা, তার যে রবুবিয়া, তার যে হুকুমের আব্বানিয়া, সেটার মানে কি? মানে হচ্ছে এই সমস্ত জগতের সমস্ত প্রাণকে আল্লাহ সৃষ্টিকর্তা যেভাবে বাঁচিয়ে রেখেছেন, মানুষ হিসেবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী, সারা পৃথিবীতে বহু জাতি, বহু রঙের মানুষ, কিন্তু একই সাথে বহু প্রাণ। এই যে সমস্ত প্রাণকে সৃষ্টিকর্তা তার হক তো নিশ্চিত করছেন, সে তো খেয়ে পড়ে আছে। হিন্দু বলে কিন্তু তার খাওয়া বন্ধ করেন নাই আল্লাহ, কিংবা অন্য কোনো প্রাণীর তো খাওয়া বন্ধ করেন নাই। প্রত্যেকের যেভাবে হক নিশ্চিত করা হয়েছে, মানুষের কর্তব্য হচ্ছে সেই হক আদায় করা। তাহলে এই রাষ্ট্র হবে এমন যে রাষ্ট্র প্রত্যেক মানুষ আর প্রত্যেক প্রাণের জীবনের নিরাপত্তা দেয়, তার হক নিশ্চিত করে। এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের, এই দেশ বাঙালি, আদিবাসী, তাদের প্রত্যেকের নাগরিক মর্যাদা এবং অধিকার সম্মান রক্ষা করে রাষ্ট্রের দায়িত্ব। যারা ইসলামের কথা বলেন, মৌলানা ভাসানী অন্তরে ইসলাম ধারণ করতেন। ইসলামের যে বয়ান তিনি আমাদের সামনে হাজির করেছেন, ইসলাম যখন এমন রাষ্ট্রের কল্পনা করে যেখানে প্রত্যেক মানুষের ওই মর্যাদা প্রতিষ্ঠিত, তখন সেটা ইসলাম হয়। হিন্দুকে অত্যাচার করে কিংবা ভারতে মুসলমানকে উড়িয়ে দিয়ে যারা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেন, অসাম্প্রদায়িকতার কথা বলেন, অথবা ধর্মের কথা বলেন, তারা সবাই মুনাফিক, সবাই হচ্ছে প্রতারক এবং বাংলাদেশ কিংবা ভারত সব জায়গায় লড়াই করতে হবে। বন্ধুগণ, আমার বক্তব্য শেষ। আজকের বাংলাদেশ বিপজ্জনক বাঁকে দাঁড়িয়ে আছে। সারা পৃথিবীতে ভূ রাজনীতি নতুন করে দাঁড়াচ্ছে। এই বঙ্গোপসাগরে পরাশক্তির দ্বন্দ্ব নতুন রূপ নিয়েছে। বাংলাদেশ সেই ঢেউ থেকে কি বাঁচবে? বাংলাদেশকে কি তারা ছিঁড়ে ফেলে ফেলবে? না আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পারবো? নির্ভর করছে কিসের উপরে? জাতীয় ঐক্যের উপরে। যদি আমরা সেই জাতীয় ঐক্য রাখতে পারি, এই পরিস্থিতি থেকে আমরা আমাদের সর্বোচ্চ সুবিধা, আমাদের অর্জন, আমাদের স্বার্থ আদায় করতে পারবো। যদি আমরা জাতীয় ঐক্য রক্ষা করতে না পারি, তাহলে আমাদের অবস্থা সিরিয়ার মতো হতে পারে, ছিঁড়ে খুঁড়ে ফেলতে পারে এই দেশ। সাম্রাজ্যবাদী শক্তিগুলো জাতীয় ঐক্য তৈরি হয় কিসের ভিত্তিতে? যখন একটা দেশের ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকে, ক্ষমতা হস্তান্তরের একটা ন্যূনতম শান্তিপূর্ণ পথ থাকে। বাংলাদেশে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশে যেভাবে একটা স্বৈরাচারী ফাঁসিবাদী শাসন কায়েম হয়েছে, তাতে এই জাতীয় ঐক্য থাকবে না। কাজেই জাতীয় ঐক্য গঠনের পূর্ব শর্ত হচ্ছে যে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মৌলানা ভাসানী মজলুমের অধিকারের জন্য লড়াই করেছেন। মৌলানা ভাসানীকে স্মরণ করা মানে হচ্ছে মজলুমের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই করা। আজকে মৌলানাকে অস্বীকার করা হয় কেন? কেন মৌলানা ভাসানীর মতো মানুষকে এই দেশের পাঠ্যপুস্তক থেকে শুরু করে দেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোথাও আমরা পাই না? এটা খুবই স্বাভাবিক। কারণ মৌলানাকে দাবিয়ে রাখা হচ্ছে জনতার কণ্ঠস্বরকে দাবিয়ে রাখা। মৌলানাকে তুলে আনা হচ্ছে জনতার কণ্ঠস্বর সাক্ষরে তুলে আনা। শাসকরা দায়ী করুক না কেন? জনগণ নতুন করে মৌলানাকে জাগিয়ে তুলবেন।
দাবিয়ে রাখা যাবে না। মৌলানা জেগে উঠবেন এবং মৌলানার এই শক্তি নিয়ে আমরা জানলাম এই যে ফাঁসিবাদ, এই যে স্বৈরতন্ত্র, তার বিরুদ্ধে লড়বো। কারণ আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে। আর বলি, দেশের মানুষের প্রত্যেকটি জায়গায় কি অবস্থা, লুটপাট, গুম খুন, অপহরণ, পুলিশের নির্যাতনে, হত্যা আজকে ভয়াবহ রূপ নিচ্ছে। মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে, ফেসবুকে লেখার কারণে জেলখানায় তুলে দেওয়া হচ্ছে। এই সব কিছু খুবই ভয়াবহ লক্ষণ। আমরা শাসক দল আওয়ামী লীগকে বলি, আপনারা ভাবছেন ত্রাস সৃষ্টি করে ভয় দেখিয়ে ক্ষমতায় করে চালাতে পারবেন না। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ 1971 সালে এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজকে তারা যে শাসন চালাচ্ছে, জনতার সঙ্গে তারা ক্রমাগত মুখোমুখি হয়ে পড়ছে। জনগণের স্বার্থ রক্ষা না করে, জনগণকে শাসন করে, তাকে লাঠি পেটা করে, জবরদস্তি করে তার উপর শাসন চালিয়ে রাখা আওয়ামী লীগকে দল হিসেবে দুর্বল করে দিচ্ছে। আপনারা ক্ষমতায় আছেন, বুঝতে পারছেন না আপনারা কি করছেন। আপনারা ক্ষমতায় আছেন তাই বুঝতে পারছেন না জনগণের কি অনুভূতি, জনগণের মর্যাদা কেড়ে নেওয়া। আপনি যখন ভোটাধিকার কেড়ে নেন, আপনি জনগণের মর্যাদা কেড়ে নেন। জনগণের মর্যাদা কেড়ে নিয়ে জনগণকে উন্নতি দেওয়া যায় না। উন্নতির প্রধান শর্ত হচ্ছে মানুষকে সম্মানিত করছেন কিনা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করছেন কিনা। তাই আপনাদের বলি, শুভ বুদ্ধির উদয় হোক, আপনারা দেশে গণতান্ত্রিক রূপান্তরে যান। আর যদি না যান, এই দেশের মানুষ তার নিজের অস্তিত্বের প্রয়োজনে আবারও মৌলানাকে জাগিয়ে তুলবেন, আবারও সে অভ্যুত্থান তৈরি করবেন। তার মোকাবেলা করতে আপনারা